আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। একই সঙ্গে নির্বাচনী পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভাবনা তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। প্রায় 18 বছর পর দেশে ফেরার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। বলেন, 2 মাস পর বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জনগণের ভোটে সরকার গঠনে সক্ষম হবে বিএনপি। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। সামনের পথ অত্যন্ত কঠিন। এই কঠিন পথ পাড়ি দিতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীদের বিশাল ভূমিকা উল্লেখ করে তারেক রহমান বলেন, সামনে কঠিন সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলেই একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। তুলে ধরেছি। ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে নয়, বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলটির নেতাদের অভিযোগ, একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাঁদের। রুদ্র রফিক জানাচ্ছেন বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতন্ত্র পরিষদের এই আলোচনা সভা, এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। সাবেক সংসদ সদস্য জ্যোতি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করেন। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে ভালো অবস্থায় আনতে হবে। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, একটি বিশেষ মহল এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে দেশে নির্বাচন না হয়। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল, ঠিক তেমনি 24 আরেকটি গণহত্যাকারী দল। এই দুই গণহত্যাকারীর চরিত্র এক, লক্ষ্য এক, কর্তৃত্ব এক। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, একটি দারিদ্র্যমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে দরিদ্র দেশ হতে পারি।
কিন্তু সম্মানের দিক থেকে সেভাবে মাথা তুলে দাঁড়ানো। দিবস ভিত্তিক রাজনীতির পরিবর্তে জনগণের অধিকার আদায়ের রাজনীতির তাগিদ দেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে দিবস পালন করে কি লাভ? রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানার নাশকতার পৃথক 2 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ 45 নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদেরকে অব্যাহতি দেন। 2013 সালে মালিবাগ মোড়ে অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুরের ও নাশকতার অভিযোগ এনে এই মামলা দায়ের করে পুলিশ। পরবর্তী এই মামলায় মির্জা আব্বাস সহ একাধিক নেতা কর্মী কারাভোগ করেন। আমি আশা করেছিলাম যে সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত, কিন্তু কেন করে নাই এটা আমার কাছে প্রশ্নবোধক। 241-এর এই ধারা মোতাবেক আদালতে দরখাস্ত দিয়েছি। আদালত মামলাটা পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করে দেখেছেন। মামলাটা মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। সেই সব আদালত ন্যায় বিচারের স্বার্থে ওনাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন। 24-এর নির্বাচনে অংশ নেয়া কেউ যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই মর্মে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার প্রধান নির্বাচন কমিশনে এই নোটিশ দেয় সংগঠনটি। আর ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 200 জনের পর্যবেক্ষক দল দেশে আসবে। নাজমুল হুদার রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমসাময়িক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর সংগঠনটির নেতারা জানান, 24-এর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তাই ওই নির্বাচনে অংশগ্রহণকারীদের আগামী নির্বাচনে রুখে দিতে আইনি লড়াই করবে তারা। 2026-এর নির্বাচন কমিশন থেকে আমরা জানতে চাই যে ডামি নির্বাচনে প্রার্থীরা অংশগ্রহণ করবে কি করবে না। এমতো অবস্থায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। আমরা ওনাদের থেকে রিপ্লাই প্রত্যাশা করব, তারপরে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা নেব। আওয়ামী লীগের যদি বাংলাদেশে ভোটই থাকতো তাহলে তাদের আসলে ভোট রিগ করার আসলে কোনো প্রয়োজন ছিল না, তাদের আমিডামি নির্বাচন করার প্রয়োজন ছিল না, তাদের কখনো হলো গিয়ে ভোট চুরি করার প্রয়োজন ছিল না। বাংলাদেশে তাদের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে। প্রশাসনকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে কারাপ্ট করে তারা নির্বাচন খেলা খেলে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। এর আগে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। এছাড়া প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করার কথাও জানান ইসি সচিব। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কাছে তারা নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন বিভিন্ন সময়ে। ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন। এদিকে এক চিঠিতে গণমাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণায় সকল প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় কমিশন। নাজমুল হুদা, RTV, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, সেখানে ভারতের কোনো পরামর্শের দরকার নেই বলে উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন উপদেষ্টা। এ সময় বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লির তলব খুবই অপ্রত্যাশিত বলে জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে বাংলাদেশের। এদিন দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানতে এই তলব বলে প্রতিবেদনে উল্লেখ করে দিল্লি। এমন ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই।
তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এ নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কোনো উপদেশ বাংলাদেশ চায় না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এমন কর্মসূচিতে তাদের উদ্বেগ স্বাভাবিক। এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পুলিশের বাধায় শেষ হলো জুলাই ঐক্যের ডাকা মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি। বাড্ডায় বাধার মুখে পড়লে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা। এ সময় শেখ হাসিনা সহ সকল আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু রাজনৈতিক ব্যক্তি এবং সরকারি কর্মকর্তা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচির ডাক দেয় 24-এর গণঅভ্যুত্থানের পক্ষের সংগঠন জুলাই ঐক্য। বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে গুলশানের ইন্ডিয়ান হাইকমিশনের দিকে অগ্রসর হলে বাড্ডা এলাকায় বাধার মুখে পড়ে কর্মসূচিটি। পরে সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন অংশগ্রহণকারীরা। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি, আপনার দাদাগিরি বন্ধ করুন, আগ্রাসন বন্ধ করুন। ভারতে আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নেব, প্রতিটা রক্তের বদলা ইনশাআল্লাহ। এ সময় তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা, শুটার ফয়সাল করিম সহ ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সব হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমার ভাই হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই দাওয়ার উপদেষ্টা, এই সুশীল ইন্টারিম একটা অপরাধে গ্রেফতার করতে পারে নাই। হাসিনাকে জেল এক্সিট দেওয়ার দায়ে তোমাকে আমরা বিচারে কাজ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে। এর আগে মার্চ টু কর্মসূচিকে সামনে রেখে দুপুর থেকে রামপুরা ব্রিজে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। কর্মসূচির কারণে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সর্দার রাজীব, RTV, ঢাকা। গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার করানো প্রয়োজন, তবে এই জন্য তার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সকালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির ফেসবুক পেজে এই বিবৃতি পোস্ট করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে। অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া বাকি সব অঙ্গ সক্রিয় রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তার চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্য যে কোনো স্থানে হতে পারে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটটি একটি ম্যানহোল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিটিসি এই তথ্য জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ওসমান হাদির উপর হামলায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। তারা দুজন ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দালালদের প্রতারণা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংকট নিরসনে যে পরিমাণ প্রচেষ্টা দরকার এখনও তা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আক্ষেপ প্রকাশ করে সরকার প্রধান বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের অভিযোগ ভুয়া কাগজপত্র নিয়ে যাওয়ায় অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রম শক্তি নেওয়া বন্ধ রেখেছে। সাদিয়া কানেজের রিপোর্টে বিস্তারিত। জীবিকার তাগিদে গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর বিদেশের মাটিতে পাড়ি জমান অনেকেই। তবে এ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই প্রতারিত হয়ে আসছেন বিদেশগামীরা। এ অবস্থায় রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত হয়। সমস্যা সমাধানের জন্য জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল উল্লেখ করে এই চক্রের কবল থেকে বিদেশগামীদের রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। দালালদের থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কাজই ঠিকমতো হবে না জানিয়ে তিনি বলেন, পুরো জগৎটাই দালাল বেষ্টিত, সরকার এর থেকে অনেক দূরে। একাধিক দেশে একই অভিযোগ, তোমাদের লোক নেব কি করে, কাগজপত্র সব ভুয়া। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে, সেই কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু। পৃথিবীতে তারুণ্যের অভাব রয়েছে মন্তব্য করে তিনি বলেন, অথচ বাংলাদেশে তারুণ্যের খনি। এদেরকে মাটি ভেবে ফেলে রাখা যাবে না, ব্যবহার করতে হবে। এই সোনার খনি, তেলের খনি পেয়ে তারা বড় লোক হয়ে যায়। এটা তো তেলের খনির চেয়ে একটু বেশি মূল্যবান পদার্থ মানুষ। এ সময় বিদেশের মাটিতে কষ্ট করে যারা দেশে রেমিটেন্স পাঠান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নভেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.29%, যা অক্টোবরের তুলনায় একটু বেশি হলেও গত বছরের নভেম্বরের তুলনায় কম। খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই বেড়েছে মূল্যচাপ। নানা পদক্ষেপ সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না বাজার। অর্থনীতিবিদদের মতে সুদহার বৃদ্ধি যথেষ্ট নয়, সরবরাহ চেইন ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা জরুরি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম, ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। গত বছর নভেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল 11.38%। এক বছরের ব্যবধানে চলতি বছরের নভেম্বরে এর পরিমাণ দাঁড়িয়েছে 8.29%। তবে গত অক্টোবরে এ হার ছিল 8.17%। চলতি বছর নভেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে 7.36% এবং খাদ্য বহির্ভূত খাতে 9.08%। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কয়েক দফায় নীতি সুদহার বাড়ানোর পাশাপাশি নিত্যপণ্যের শুল্ক ছাড় এবং বাজার তদারকিতে ব্যাপক পদক্ষেপ নিলেও আসছে না সুফল। উল্টো ভোক্তাদের জন্য পরিস্থিতি দিন দিন আরও অসহনীয় হয়ে উঠছে। মূল্যস্ফীতির অনেকগুলো কারণ থাকে, শুধুমাত্র অতিরিক্ত চাহিদা অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি, শুধুমাত্র এটার মাধ্যমে কিন্তু আমাদের মতো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না। অন্যান্য সব কিছুগুলোকে যদি একইভাবে না করা যায় তাহলে কিন্তু আমাদের মতো দেশে সবসময় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের মতো দেশে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো অনেক বেশি দুর্বল। তার কারণ হচ্ছে মুদ্রা ক্যাশ ইন হ্যান্ড রাখা, বাসায় রেখে দেওয়া, হুন্ডি হয়ে যাওয়া, অথবা মুদ্রার অপব্যবহার বা ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন রকমের অপব্যবহার, এই সমস্ত কারণে প্রকৃতভাবে মুদ্রা সরবরাহ এবং এর ব্যবহার এটা পুরোপুরি ট্র্যাক করা যায় না এবং এগুলো নিয়ন্ত্রণও সম্ভব হয় না। বাজারের উপরে প্রভাব ফেলার কথা, সেই মাত্রায় আমরা আসলে প্রভাব দেখতে পাই না। অর্থনীতিবিদরা বলছেন, শুধু নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং এখানে রাজস্ব নীতি, বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ চেইন শৃঙ্খলা ফেরানো গুরুত্বপূর্ণ। আজকে একটা মূল্য বাড়ছে,
দুদিন পরে এটা কমলে আবার আরেকটার বাড়ছে, তাই না? অর্থাৎ এখানটায় একটা অসাধু চক্র তাদের নিজের স্বার্থে বাজারটাকে অস্থিতিশীল করে তুলে। এখন এটাকে যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু মূল্যস্ফীতি কমার সম্ভাবনা খুবই কম। বাজারগুলোতে সাপ্লাই চেনের ক্ষেত্রে কিছু আইনগত পরিবর্তন করে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বা সাপ্লাইয়ের বাজারে মার্কেট শেয়ারের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে আরও যাতে নতুন সংখ্যক আমদানিকারক বা সাপ্লায়ার যুক্ত হতে পারেন সেরকম কিছু আইনি কাঠামো পরিবর্তন করে ব্যবস্থা নেওয়া দরকার। শুল্ক ছাড়ের সুফল ভোক্তার কাছে পৌঁছাতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জনও দিনে দিনে আরও কঠিন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আব্দুর রহিম, RTV, ঢাকা। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট লায়ন শাহনেওয়াজ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে তার হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে NRB নন রেসিডেন্ট বাংলাদেশি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এই সিআইপি অ্যাওয়ার্ড পান লায়ন শাহনেওয়াজ। পেশাগত জীবনের শুরুতে তিনি বাংলাদেশে স্লোভাকিয়ান দূতাবাসের কমার্শিয়াল অ্যাটাচি ডিভিশনের বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে জোনাল ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। পরবর্তী সময়ে চাকরি জীবনে শেষ করে গার্মেন্টস ব্যবসায় যুক্ত হন। নিউ ইয়র্কে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে গার্মেন্টস ছাড়াও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।